মাত্র 3টা রুলস দিয়ে শেষ হবে মিসচেলেনিয়াস টপিক। কেমন? তোমাদের কাছে যেটা ইংরেজি সেটা আমার কাছে খেয়াল না। তো চলো এখন আমরা মাত্র 3টা রুলস আমার বইয়ে, এই যেটা আমার সাহিত্য উৎসব তানভীর স্যারের বইয়ের 8 নম্বর পেজ। তো এই পেজের 3টা রুলস আমি দিয়েছি, 3টা রুলস দিয়ে আমরা আজকে মিসচেলেনিয়াস করবো। সো মিসচেলেনিয়াস 3টা রুলস হচ্ছে, একটা হচ্ছে অ্যাগ্রিমেন্টেড রুলস, একটা হচ্ছে প্যারালিজমের রুলস, একটা হচ্ছে জেরেন্ট পার্টিসিপল। মোটামুটি এই 3টা টপিক ক্লিয়ার করলে তোমার অ্যাডমিশন এবং বিসিএস ইংলিশ পুরাটাই কাভার হয়ে যাবে। কেমন? সো মুখের কথা, চলো আমরা শুরু করি। কেমন? সো প্রথম রুলস আসো, মিস্টিরিয়াস শব্দের অর্থ হচ্ছে বিবিধ, মানে এটার মধ্যে অনেক কিছু থাকে। কী থাকে? অ্যাগ্রিমেন্ট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে প্যারালিজম, আর 3 নম্বর হচ্ছে জেরেন্ট পার্টিসিপল। সো এই 3টা রুলস দিয়ে হচ্ছে আমরা সব কিছু করবো। কেমন? সো প্রথমে আসি অ্যাগ্রিমেন্ট। আচ্ছা, অ্যাগ্রিমেন্ট শব্দের অর্থ কী বলতো? অ্যাগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি। তো চুক্তি 2 ধরনের হয়, হ্যাঁ বোধক চুক্তি, না বোধক চুক্তি। তার মানে অ্যাগ্রিমেন্ট 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ অ্যাগ্রিমেন্ট, একটা হচ্ছে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? সো পজিটিভ অ্যাগ্রিমেন্টের জন্য আমি জাস্ট একটা স্ট্রাকচার দিয়েছি, হচ্ছে কি সো প্লাস বি প্লাস সাবজেক্ট। আর নেগেটিভ অ্যাগ্রিমেন্টের জন্য আমি একটা স্ট্রাকচার দিয়েছি, হচ্ছে কি নেইদার প্লাস বি প্লাস সাবজেক্ট। এখন আসলে এখানে কেন সো বসছে, এখানে কেন নেইদার বসছে? এখানে তো দুই জায়গায় বি প্লাস সাবজেক্ট, বি প্লাস সাবজেক্ট এটা কমন, কিন্তু এক জায়গায় পজিটিভ অ্যাগ্রিমেন্ট এখানে সো বসছে, নেগেটিভ অ্যাগ্রিমেন্টে নেইদার বসছে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যদি বাক্যটা পজিটিভ বোঝায় তাহলে এখানে একটা পজিটিভ ওয়ার্ড বসবে, সেটা সো বসতে পারে, অন্য কোনো পজিটিভ ওয়ার্ডও বসতে পারে। তো পরীক্ষায় আমাদের সাধারণত 99% ক্ষেত্রে সো থাকা অপশানে, এই জন্য আমি সোটা দিয়েই করেছি। সোর পরিবর্তে অন্য যে কোনো পজিটিভ ওয়ার্ড থাকতে পারে। ঠিক একই রকম বাক্যটা যখন নেগেটিভ হবে এখানে তখন একটা নেগেটিভ ওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে কিনা? সো নেগেটিভ ওয়ার্ড যখন আমরা বসাবো, পরীক্ষায় সাধারণত অপশানে নেদার থাকে, আমি যদি নেদার দিবছি, নেদার পরিবর্তে নেভার থাকতে পারে, যে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকতে পারে। সো তাহলে আমরা দুইটা স্ট্রাকচার একটু সুন্দর করে একবার বলি। পজিটিভ এগ্রিমেন্ট সমান হচ্ছে কি সো প্লাস বি প্লাস সাবজেক্ট, আর নেগেটিভ এগ্রিমেন্ট মানে কি নেইদার প্লাস বি প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছি। এখন উদাহরণটা আমরা দেখি, আমরা একটু উদাহরণ দেখি। যেমন পজিটিভ এগ্রিমেন্ট উদাহরণ কি, হি গোজ দেয়ার, সে সেখানে গেল, অ্যান্ড সো ডু আই, তাই আমিও গেলাম। তাহলে কী হচ্ছে দেখো, সে সেখানে গেল, এই বাক্যটা তো পজিটিভ, তার মানে পরের অংশটা পজিটিভ এগ্রিমেন্ট হবে। সে সেখানে গেল তাই আমিও গেলাম, সো ডু আই, তাহলে দেখো যে সো এ বি এই সাবজেক্ট, তাহলে কি হচ্ছে সো প্লাস বি প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবার আসে নেগেটিভ এগ্রিমেন্ট উদাহরণটা কি, হি ডিডেন্ট লাইক ইট, সে এটা পছন্দ করে না। তাহলে দেখো এই ডিডেন্ট এখানে নট দিয়েছে, তার মানে এটা বুঝে গেছে এটা নেগেটিভ এগ্রিমেন্ট। হি ডিডেন্ট লাইক ইট, সে এটা পছন্দ করে না। নেইদার ডিড আই, অ্যান্ড নেইদার ডিড আই, তাহলে দেখো এই যে নেইদার হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই বি এই সাবজেক্ট, তাহলে নেইদার প্লাস বি প্লাস সাবজেক্ট। খুব সহজ কথা, পজিটিভ এগ্রিমেন্ট সমান সো প্লাস বি প্লাস সাবজেক্ট, নেগেটিভ এগ্রিমেন্ট সমান নেইদার প্লাস বি প্লাস সাবজেক্ট। শেষ। অপশানে যেখানে এটা দেখবে সেটা উত্তর। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তবে আমি এখানে একটা জিনিস লিখে দিয়েছি, অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে একই বাক্যে ডাবল নেগেটিভ হয় না, অর্থাৎ একই বাক্যে কখনো দুইবার নট দিতে পারো না, দুইবার নেগেটিভ ওয়ার্ড দিতে পারো না। যেমন আমি বলবো আই ডোন্ট লাইক, আমি বলতে পারবো না আই ডোন্ট লাইক নট, এটা বলতে পারবো না। কথা ক্লিয়ার? একই বাক্যে কখনো ডাবল নেগেটিভ হয় না। বোঝা গেছে? ওকে, এবার আসে আমাদের 2 নম্বর রুলস, প্যারালালিজম। প্যারালালিজম মানে কি? দেখো রেল লাইনের প্যারালালিজম শব্দ হচ্ছে সমান্তরাল, তাই না? তো রেল লাইনের এই যে দুটো লাইন, এটা কি সমান্তরাল না? সমান্তরাল, তার মানে একই সাথে চলে, একই স্টাইলে হয়, একই রকম হয়। এই লাইনটা যেমন ঠিক এই লাইনটাও ঠিক একই রকম পাওয়া যাবে। এই লাইনটা সোজা গেছে এমন তো হয় না কখনো যে রেল লাইনের এই লাইনটা সোজা আর এই লাইনটা এরকম ব্যাক, এরকম তো হয় না, তাই না? এই লাইনটা যেরকম এই লাইনটা এরকম, এটাই হচ্ছে সমান্তরাল, এটাই হচ্ছে প্যারালালিজম। সো প্যারালালিজম কি দেখো, অ্যান্ড বাট অর সিমিলার টু পেপার টু অ্যাজ লাইক দেন, অ্যান্ড বাট অর নর সিমিলার টু পেপার টু অ্যাজ লাইক দেন, এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে আসে তাহলে কি বলছি, এর আগে যেমন তাহলে ঠিক এর পরেও তেমন। তাহলে কি বলছি, কিছু ওয়ার্ড দিচ্ছি দেখো বক্সের ভিতরে, এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে আসে তাহলে এগুলো আগে যেমন ঠিক এগুলো পরেও তেমন। এখন প্রশ্ন হচ্ছে স্যার আগে যেমন পরেও তেমন এটার মানে কি? এটার মানে হচ্ছে আগে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে পরে একটা অ্যাডজেক্টিভ, আগের ভাবটা যদি 2+B1 থাকে তাহলে পরের ভাবটা 2+B1, আগের ভাবটা যদি তোমার থাকে তোমার ভাব প্লাস আইনজি তাহলে পর ভাবটা ভাব প্লাস আইনজি, আগে যদি সবগুলো নাউন হয় তাহলে পর সবগুলো নাউন, আগের ভাবটা যদি V3 তাহলে পর ভাবটা V3, এটা হচ্ছে প্যারালালিজম। তাহলে ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে অ্যান্ড বাট অর নর, অ্যান্ড বাট অর নর সিমিলার টু পেপার টু, দেখো একটা ছন্দ আছে, অ্যান্ড বাট অর নর সিমিলার টু পেপার টু অ্যাজ লাইক দেন, অ্যান্ড বাট অর নর সিমিলার টু পেপার টু অ্যাজ লাইক দেন, এছাড়া কমা থাকবে, কেমন? কমা তার যুক্ত হলে, কেমন? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছি। যেমন উদাহরণ দেখো কি বলছে এখানে, রাইডিং এ কার ইজ সিমিলার টু, যে দেখো সিমিলার টু বাক্যে আসছে, তাহলে সিমিলার টু বাক্যে আসার কারণে দেখো আগে কিসে রাইডিং ছিল বা প্লাস আনজি, তাহলে পরেরটা কি হচ্ছে ড্রাইভিং হয়েছে। ক্লিয়ার? তাহলে কি বলছি দেখো, রাইডিং এ কার প্লাস আনজি শুরু হয়েছে এবং বাক্যে কি হচ্ছে, এবং বাক্যে কি আসছে সিমিলার টু আসছে, তাহলে বাক্য আমরা বলছি সিমিলার টু পেপার টু অ্যাজ লাইক দেন আসছে, আগে যেমন পরে তেমন, তাহলে আগে কি বার প্লাস আনজি, তাহলে যে দেখো পরও বার প্লাস আনজি ড্রাইভিং হয়েছে। ক্লিয়ার? তাহলে রাইডিং এ কার ইজ সিমিলার টু ড্রাইভিং এ বাস। বোঝা গেছে? ওকে ভাই,
জিরান পার্টিসিপল নিয়ে অলরেডি তোমরা প্রথম ক্লাস আমার করে ফেলেছো। জিরান পার্টিসিপল খুব সহজ কথা, চলমান নয় হলো হচ্ছে জিরান, আর চলমান হলো হচ্ছে কি পার্টিসিপল। আশা করি বুঝে গেছো অলরেডি, যে তোমরা জিরান পার্টিসিপল ক্লাস করছো, আমি আর এখানে বিস্তারিত বললাম না, কেমন? একদম সংক্ষেপে, চলমান নয় কোনো কিছু হলে সেটা হচ্ছে তোমার জিরান, আর চলমান হলে কোনো কিছু কী হবে পার্টিসিপল। এখানে সোপ লিখছি, সোপ মানে কি জানো? সোপ মানে হচ্ছে সাবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট ও তো অবজেক্ট, পিতে প্রিপোজিশন, পিতে পজিটিভ, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশন পজিটিভ, এগুলোর পর ভার্ব প্লাস আইএনজি হলে কী হচ্ছে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তে ভার্ব প্লাস আইএনজি হলে সেটা হচ্ছে জিরান, আর পজিটিভ আর প্রিপোজিশন পরের ভার্ব প্লাস আইএনজি হচ্ছে সেটা হচ্ছে জিরান। তার মানে এগুলো হচ্ছে জিরানটা কাজ করে। ক্লিয়ার, বোঝা গেছে? এত কিছু দরকার নেই, শুধু চলমান নয় হলে জিরান, চলমান হলে পার্টিসিপল, শেষ। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ভার্বাল নাউন, যদিও এটা থেকে পরীক্ষা আসে না, মাঝে মাঝে বিসিএস একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি খুব সহজ কথা। দেখো, ভার্বাল নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা আগে একটা ডিটারমিনার থাকবে, পরে একটা প্রিপোজিশন থাকবে, অর্থাৎ প্রিপোজিশন আর ডিটারমিনার মাঝখানে ওয়ার্ডটা হচ্ছে ভার্বাল নাউন। যেমন উদাহরণ কি দেখো, উদাহরণটা হচ্ছে কি, দ্য রিডিং অফ নিউজ পেপার, তাহলে এখানে দেখো একটা প্রিপোজিশন অফ আছে, আর এর আগে একটা ডিটারমিনার দা আছে, তাহলে এই মাঝখানে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্বাল নাউন। বোঝা গেছে? তাহলে ভার্বাল নাউন হচ্ছে এমন একটা নাউন যেটার পরে প্রিপোজিশন, আগে হচ্ছে কি আর্টিকেল থাকবে বা ডিটারমিনার থাকবে। ক্লিয়ার, বোঝা গেছে? তো এই হচ্ছে কথা। চলো এখন আমরা ডিরেক্ট গত 20 বছরের মিস্টেরিয়াস থেকে সকল প্রশ্ন সমাধান করবো, কেমন? তার আগে আমি তোমাদেরকে দেখাই, তোমরা যারা ইংলিশে সত্যিই দুর্বল, কিছুই পারো না, একদম জাস্ট রিডিং করতে পারো, তারা আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমার কোর্সে ভর্তি হলে যে আমার দুইটা বই আছে, একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিশনের, আর একটা হচ্ছে জবের। দুইটা বই দিয়ে একদিন 60 ইংলিশ শেষ করে জাস্ট রিডিং পড়তে পারলে হবে। আমার কোর্স করে যদি বলো পারি না, বুঝি না, ভালো না, তাহলে কোর্সে ডাবল ফিডব্যাক, এটা এতটা গ্যারান্টি করা। আর যারা মেমোরিজ বাটে চিন্তিত, দেখো আমার কোর্সে ভর্তি হলে মেমোরিজ বাটের শিটটা দিব, যেটা দিয়ে তুমি মানে পরীক্ষা 90% কম পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। সো এখন আমরা করবো মিসচিনেস, আমরা রুলস তো বুঝে ফেললাম, এখন এই রুলস দিয়ে গত 20 বছরে ভার্সিটি বিসিএস আর সকল প্রশ্ন আমি সলভ করে দিব, কেমন? একটু মনোযোগ দিয়ে দেখো, কেমন? তো তার আগে তোমাদেরকে আমি একটু আমার কোর্স মডিউলটা একটু দেখাই, তোমরা আমার বর্তমান কোর্সের ডিটেলস তোমাদের একটু দেখাই। আমার বর্তমানে চলছে একদিন ইংলিশ শিখি 9.0 ব্যাচ চলতেছে বর্তমানে, অলরেডি এখানে 162 জন স্টুডেন্ট এনরোল করছে। এর আগে আমার ছিল একদিন ইংলিশ শিখি, এই দেখো 8.0 ব্যাচ, এই দেখো 8.0 ব্যাচে এখানে 116 জন মেম্বার ছিল। এর আগের ব্যাচটা ছিল 7.0 ব্যাচ, কেমন? এই যে দেখো 7.0, 121 জন মেম্বার ছিল। সো অলরেডি আমাদের এখন একদিন ইংলিশ শিখি 9.0 ব্যাচ চলছে, কিছুদিন পর 10.0 ব্যাচ শুরু হবে, কেমন? সো এই হচ্ছে কথা। প্রতি সপ্তাহে একটা করে ব্যাচ থাকে, একদিন এখানে ইংলিশ শেষ করায় প্রত্যেকটা ব্যাচে, এরপর 7 দিন এখানে আবার টপিক ওয়াইজ ধরে রিভিশন দিই। তো চলো আমার কোর্সে এখন আমরা কী করবো বলতো, এখন আমরা করবো গত 20 বছর মিস্টেরিয়াসের প্রশ্ন, কেমন? তো আমি ধরো ড্রাইভ লিঙ্কে যাচ্ছি, যারা আমার কোর্সে ভর্তি তাদেরকে আমি একটা লিঙ্ক দিই, সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ফোল্ডার আসে যে একদিন ইংলিশ শিখি বাই তানভীর স্যার। তো এই লিঙ্কে ক্লিক করবা, ক্লিক করে দেখো গত 20 বছরের প্রত্যেকটা টপিক আমি একদম A to Z সব সলভ করে দিচ্ছি। এই রেকর্ড ক্লাসগুলো কেউ 10 ঘন্টা করলে তার ইংলিশ এমনি শেষ, 10 থেকে 12 ঘন্টা করলেই শেষ হয়ে যাবে। বিসিএস ইংলিশ শেষ করতে সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে। ক্লিয়ার? সো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জেনারেল পার্টিসিপল, প্রেজেন্ট ক্লোজ, ড্যাংলি মডিফায়ার, সাবজেক্ট এগ্রিমেন্ট, এই যে আমি মিসচিনেস, কেমন? তো যারা আমার কোর্সে বলতে তাদেরকে অলরেডি ক্লাসগুলো আমি রেকর্ড এখানে দিয়ে দিচ্ছি, বিসিএস প্রশ্ন সলভ, ভার্সিটি প্রশ্ন সলভ। এই দেখো আমি এখন এই পিডিএফ থেকে, এই পিডিএফটা এখানে যেহেতু আছে, এই পিডিএফ থেকে আমি গত 20 বছরের ডিইউ, সিইউ, আরইউ, বিসিএস, ভার্সিটি সকল প্রশ্ন সলভ করবো। একটু ওয়েট করো, পিডিএফ লোড নিচ্ছে। সো চলো আমরা এখন একটু সমাধান করি, কেমন? একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথম আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কেমন? ওকে, এখানে কি বলছে দেখো, একটু খেয়াল করো। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ, সেলিব্রেট আর্টস অ্যান্ড ট্রুথ। ওকে ফাইন। তারপর অপশান দিচ্ছে কি, তার মানে বলতে এই বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ? এই বাক্যটা অবশ্যই পজিটিভ, কারণ এখানে নট নাই, তাহলে এটা কি পজিটিভ এগ্রিমেন্ট নাকি নেগেটিভ এগ্রিমেন্ট? অবশ্যই এটা একটা পজিটিভ এগ্রিমেন্ট। পজিটিভ এগ্রিমেন্ট একটা রুলস, এটা হচ্ছে কি সো প্লাস বি প্লাস সাবজেক্ট। সো প্লাস বি প্লাস সাবজেক্ট আছে অপশান কোথায় বলো তো? এই যে এইখানে আছে, আর হচ্ছে তোমার এই যে এইখানে আছে, আর তাহলে অপশান এই দুইটা প্রথমেই বাদ। তাহলে সো প্লাস বি প্লাস সাবজেক্ট, এই যে সো প্লাস বি প্লাস সাবজেক্ট এখানে দেখো, এখানে কিন্তু সো দিছে, এরপর বি নাই, শুধু এজ আছে, তাহলে তো এজ তো বি না, তাহলে সো প্লাস বি প্লাস সাবজেক্ট আছে অপশান এই, তাহলে উত্তরে মুখস্থ 1 সেকেন্ডে, কেমন? ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফর্ম অফ ডাই। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের, কেমন? বা শুধু ভার্বের, এটা তোমরা এখন বুঝবা না, এটা স্কিপ করো, কেমন? তারপরে যদি বলি মানে নিচের কোনটা ডাই থেকে উৎপন্ন হয়েছে, কেমন? তো ডাই ফর্ম, যেমন দেখো গো এর যদি আমি একটা ফর্ম খুঁজি, গো, ওয়েন্ট, গন, টু গো, গোয়িং, কতগুলো ফর্ম হয় তাই না? তাহলে ঠিক একই রকম ডাই এর ফর্ম কোনটা বলতো? এই দেখো, এই ড্রাইড মানে শুকনা, ডাই মানে রং করা, ডাইং মানে মৃত, মরে যাচ্ছে এরকম, ডেনাইং মানে কোনো ওয়ার্ডই নেই, তাহলে উত্তর অবশ্যই সি, কারণ এটাই ডাইয়ের সাথে সম্পর্ক, এই ডাইয়ের সাথে আইন যুক্ত করছে। ক্লিয়ার? আর ওগুলো একটাও ডাই থেকে আসে নাই, এটা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, হি ইজ ওয়ার্কিং হার্ড, তাহলে এন্ড দিছে, কেমন? তাহলে দেখো এই বাক্যটা কি পজিটিভ নেগেটিভ? অবশ্যই পজিটিভ, বাক্য নট না, তাহলে এটা পজিটিভ এগ্রিমেন্ট। পজিটিভ এগ্রিমেন্ট রুলস হচ্ছে কি সো প্লাস বি প্লাস সাবজেক্ট, একটা রুলস। তাহলে সো প্লাস বি প্লাস সাবজেক্ট কোথায় কোথায় আসছে বলতো? অপশান সিতে আছে, আর অপশান এই যে বিতে আছে, কিন্তু অপশান বিতে সো প্লাস সাবজেক্ট দিচ্ছে, আমাদের সো প্লাস বি, তাহলে সো প্লাস বি আছে অপশান এই যে অপশান সিতে, তাহলে এইটা উত্তর 1 সেকেন্ডে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তারপর দেখো হি ড্যাশ মিউজিক বাট অলসো। আচ্ছা, এটা আসলে নট অনলি বাট অলসো একটা রুলস, কেমন?
আমরা জানি একটা অংশ নট অনলি হলে একটা অংশ বাট অলসো হয়, বা একটা অংশ বাট অলসো আর একটা অংশ নট অনলি হয়। তাহলে দেখো বাট অলসো দিয়ে আসে, তাহলে আমরা কি নিব, আমাদের নিব নট অনলি। নট অনলি কোথায় আছে, এই যে অপশন সিতে। ওকে ক্লিয়ার? ওকে, তারপরে দেখো টু আনসার অ্যাকুরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন, তাহলে আমরা বলছি অ্যাজ লাইক দেন প্রেফার টু, এজ দেন আসছে বাকি। তাহলে এটা আমরা প্যারালিজম রুলসে চলে যাবো। প্যারালিজম রুলসটা কী বলতো, প্যারালিজম রুলসটা হচ্ছে এই তোমার বাক্যের অ্যান্ড বাট অর সো অ্যাজ লাইক দেন পেপার টু সিমিলার টু এগুলো থাকলে আগের অংশ যেমন পর অংশ যেমন, তাহলে এখানে আগের অংশ কেমন বলতো, আগের অংশ 2+b1, তাহলে পর অংশ কী হবে বলতো, পর অংশ কী হবে, শূন্যস্থান নিচে এখানে 2+b1 হবে। তাহলে 2+b1 কোথায় আছে বলতো, একমাত্র একটা জায়গায় 2+b1 আছে, এই যে অপশন বিতে, দেখো 2+b1। আশা করি বুঝতে পেরেছো, তাই না? ওকে, তাহলে উত্তর বি, এই যে উত্তর বি। তারপর দেখো জাহাঙ্গীর ট্রাই টু অ্যাভয়েড, এটা আসলে প্যারালিজম প্রশ্ন না, এটা আসলে এমবেড এই মিসটেনেস প্রশ্ন না, এটা হচ্ছে মূলত কিসের বলতো, এটা হচ্ছে তোমার রাইট ফ্রম ভার্বের। রাইট ফ্রম ভার্বের আমার দেখো মোট 4টা রুলস দিয়েছি, রাইট ফ্রম ভার্বের জন্য টেস্টের জন্য 4টা রুলস দিয়েছি, কেমন? তো রাইট ফ্রম ভার্ব 4 নম্বর রুলসের মধ্যে 2 নম্বর রুলসের মধ্যে দেওয়া আছে, দেখো ভার একটা বাক্য যখন দুইটা ভার্বের সাথে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে, আইন যুক্ত হবে, তাহলে অ্যাভয়েড একটা ভার্ব, এরপর আবার একটা ভার্ব আসতে বলছে, তাহলে এটার সাথে কি অবশ্যই ভার্বের সাথে আইন যুক্ত হবে। তাহলে আইন যুক্ত হলে কোথাও হবে, দেখো একমাত্র এখানে ইনসাল্টিং অপশন দিতে, তাহলে এটা উত্তর হবে। ক্লিয়ার, বোঝা গেছে? যদি এটা এই অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা দেখো আই এম গোয়িং দেয়ার টু ভিজিট, তাহলে টু ভিজিট, তাহলে 2 প্লাস এই ভিজিট হচ্ছে b1, তাহলে 2+b1 এটা কি বলে, ইনফিনিটিভ। যদি এটা এই অধ্যায়ের প্রশ্ন না, এখানে দিয়ে দিচ্ছে। এখন বলতো এটা এগুলো কেন অন্য অধ্যায়ের প্রশ্ন এখানে দিচ্ছে, কারণ মিসচেনাস মানে হচ্ছে বিবিধ মানে হচ্ছে নানা রকম প্রশ্ন, তো এখানে যে কোনো প্রশ্ন এখানে দিতে পারে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তবে মূলত আমি যে টপিকগুলো দিচ্ছি, এই জিরের পার্টিসিপল, তারপর হচ্ছে প্যারালিজম, তারপর হচ্ছে তোমার কি এই যে অ্যাগ্রিমেন্ট, এই মূলত এইগুলো থেকে বেশি আসে আর কি। তো এই জন্য এখানে কি 2+b1 প্রেজেন্ট প্রস্তুতি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ইনফিনিটিভ প্রেজ, কেমন বোঝা গেছে? ওকে, যেহেতু 2+b1। ওকে, তারপর দেখো ড্যাশ উইদাউট, কেমন? আচ্ছা এটা গ্রুপ ভার্ব থেকে আসছে, এটা এই অধ্যায়ের প্রশ্ন না, গ্রুপ ভার্ব থেকে আসছে, কেমন? ওকে, গ্রুপ ভার্ব থেকে আসলে এখানে কি হচ্ছে, ড্যাশ ওয়ার্কআউট, এটা হচ্ছে সেট টু মানে হচ্ছে কোনো কিছু কি বলতো শুরু করা, সেট টু মানে শুরু করা, এটা গ্রুপ ভার্ব, এটা মুখস্থ করতে হবে, কেমন? ওকে, উই ফাউন্ড এ চাইল্ড, আমরা একটা শিশুকে খুঁজে পেলাম, ক্রাইং যে কাঁদছে, কী জন্য কাছে, তার মায়ের জন্য, ইটস মাদার। তাই এটা কী বলতো, এটা উত্তরটা এখানে ভুল দিয়েছে, কেমন? এটার উত্তরটা হবে কি 100% পার্টিসিপল। উই ফাউন্ড আমরা খুঁজে পেলাম, এ চাইল্ড একটা শিশুকে, ক্রাইং যে কাচ্ছে, তাহলে যে শিশুকে আমরা খুঁজে পাচ্ছি সে কাচ্ছে, তাহলে কান্নার কাজটা কি মধ্যে চলমান নাকি চলমান না, অবশ্যই চলমান। চলমান বিধায় আমরা তাকে যে মধ্যে খুঁজে পাচ্ছি সেই মধ্যে কাচ্ছে, তার কান্নার কাজটা চলমান, তাহলে অবশ্যই কী হবে, এটা পার্টিসিপল হবে। উত্তর কী হবে, পার্টিসিপল। উত্তর হবে কি সি। কিন্তু সিতে আবার পার্টিসিপল না দিয়েছে, পার্টিসিপেট দিছে, যে এখানে বানান ভুল, এই জন্য বাধ্য হয়ে মনে হচ্ছে তোমার অপশন এ নিছে। কথা বুঝতে পারছো কিনা? সো মূলত এটা পার্টিসিপল, এটা জিরান দিলেও ভুল, আর এখানে পার্টিসিপল এই বানানটা ভুল। মোট কথা প্রশ্নটাই অপশনটা ভুল, এখানে পার্টিসিপল দিতে গিয়ে পার্টিসিপেট দিয়ে আছে, এই জন্য এটা ভুল। ওকে, আমরা পরেরটাতে যাই। সালমা অ্যান্ড হার সিস্টার স্টাডিড লাস্ট ইয়ার অ্যান্ড সো ডাজ আই। আচ্ছা এখানে কোথায় ভুল আছে অপশন বলতেছে, তো ভুল তো এই যে দেখো এখানে ডাজ বলছে, তাই না? তার মানে যে স্টাডি, যে দেখো পাস্ট টেন্স, তাহলে এখানে ভুল আছে, এখানেও কি ডিড হবে, তাই না? এই জন্য এটা ভুল। তো ভুল কোথায় আছে, এই যে অপশন, এই যে ডিতে ভুল আছে, অপশন ডিতেই ভুল আছে, সো ডাজ, কারণ এটা ডিড হবে, কারণ বাক্যটা যে লাস্ট ইয়ার বলছে, তার মানে অবশ্যই এখানে কি ডাজ হওয়ার কথা, ডাজ হবে না, উত্তর হবে ডিড, এই জন্য এই অংশ ভুল, এই যে উত্তর ডি। সবাই বুঝতে পারছো? এটা পিন পয়েন্ট রোড থেকে আসছে বলতে গেলে। সো এটা সো প্লাস বি প্লাস সাবজেক্ট বা সো এইটা থেকে আসছে, কেমন? ওকে, তারপর তো জিরান্ডি সিমিলার সম্পর্কিত যে নাউনের কাজ করে, কিসের কাজ করে, আর পার্টিসিপল কিসের কাজ করে, অ্যাডজেক্টিভ কাজ করে, উত্তর হচ্ছে এ। উত্তর হচ্ছে কি তোমার এই যে এ। ক্লিয়ার, বোঝা গেছে? হি ডিড নট পে দ্য ফিজ, এটার এগ্রিমেন্ট কী হবে বলতো, তাহলে ডিডেন্ট বলছে, তাহলে নট বলছে, তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ হচ্ছে কি নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, যে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট এখানে আছে, এই যে দেখতে পাচ্ছ নেদার, এই ডিটা হচ্ছে বি আর সাবজেক্ট হচ্ছে আই, নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট একমাত্র অপশন কি আছে, সিতে আছে, উত্তর সি। এই এগ্রিমেন্ট এগুলো 1 সেকেন্ডে তুমি যত দূর স্টুডেন্ট কিছু যায় আসে না। নীরা ওয়েন্ট হোম, তাহলে এটা কি বলতো, এটা পজিটিভ এগ্রিমেন্ট, কারণ এখানে কোনো নট নাই, তাহলে পজিটিভ এগ্রিমেন্ট কি হবে, সো প্লাস বি প্লাস সাবজেক্ট। সো প্লাস বি প্লাস সাবজেক্ট কোথায় কোথায় আছে বলতো, এই যে এখানেও আছে, এখানেও আছে, তাহলে স্যার আমি কোনটা নিব এখন, যেহেতু বাক্যটা বলছে ওয়েন্ট, তাহলে পাস্ট টেন্স, তাহলে উত্তরও পাস্ট টেন্স আসবে, তাহলে আমরা কি এম নিব নাকি ডিড নিব, অবশ্যই ডিড নিব, উত্তর ডি। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে মনে একটা পাস্ট টেন্স থেকে উত্তর পাস্ট টেন্স পাবো, প্রেজেন্ট টেন্স উত্তর প্রেজেন্ট টেন্স পাবো, কেমন? ওকে, তারপর দেখো মাই ফ্রেন্ড বিলিভ দ্যাট রিসার্চার্স গ্রুপ ইফোর্ট অ্যান্ড ড্যাশ, তাহলে কী বলো তো, এই দেখো ডু প্লাস আই মানে বি প্লাস আই, তাহলে কি সো প্লাস বি প্লাস সাবজেক্ট হবে, যেহেতু এই বাক্যটা পজিটিভ, এখানে নেগেটিভ কিছু বলা নেই, তাহলে কি সো প্লাস বি প্লাস সাবজেক্ট, এই সো আছে কোথায়, এখানে তো ডুটা হচ্ছে বি, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে সো প্লাস বি প্লাস সাবজেক্ট দেওয়া আছে, আর শুধু লাগবে আমাদের সো, বি প্লাস সাবজেক্ট দেওয়া আছে, আমাদের শুধু সো লাগবে, উত্তর হচ্ছে এ। বুঝতে পেরেছো?
এই যে উত্তর এই। ক্লিয়ার? ওকে, এবার আসলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করি। এই যে এই প্রশ্নটা আবার আসে, দেখো একটু আগে যে প্রশ্নটা ভুল পাইছিলাম, উই ফাউন্ড আমরা খুঁজে পেলাম, চাইল্ড একটা শিশুকে ক্রাইং যে কাঁদছে ফর ইটস মাদার, যে তার মায়ের জন্য কাঁদছে। তাহলে কি ছেলেটা কি আসলে ওই মুহূর্তে কাঁদছে? হ্যাঁ, ছেলেটা আসলে ওই মুহূর্তে কাঁদতেছিল এবং আমরা ছেলেটাকে ওই অবস্থা খুঁজে পেলাম যে সে কাঁদতেছিল, তার মানে তার কাঁদার কাজটা চলমান ছিল। ঠিক আছে কিনা? তাহলে এটা কি হবে? অবশ্যই অবশ্যই পার্টিসিপল, যে দেখে এখানে সঠিক উত্তর দিচ্ছে পার্টিসিপল। ঠিক সেম প্রশ্ন ওখানে ভুল দিছিল, বুঝতে পারছো কিনা? ওকে, সিং ইজ বিলিভিং, দেখাই হলো বিশ্বাস, দেখাই হলো বিশ্বাস। তাহলে এখানে এই যে সিং, এই কাজটাকে চলমান নাকি চলমান নয়? এই কাজটা চলমান। আমি বলছি দেখা হলো বিশ্বাস, তার মানে এই না যে এই বাক্যের কর্তা এই মুহূর্তে দেখতেছে, বুঝতে পারছো? আমি বলছি দেখা বিশ্বাস, তার মানে এই না যে এখনই দেখতেছি, এমন কিছু বলা নেই। বলা নেই যে রহিম ইজ সিং, করিম ইজ সিং, এরকম বলা নেই। তাহলে অবশ্যই অবশ্যই চলমান নয়, তাহলে অবশ্যই অবশ্যই কী হবে? অবশ্যই অবশ্যই জিরান্ড হবে, বুঝতে পেরেছো? চলমান না হলে জিরান্ড, চলমান হলে পার্টিসিপল। ওকে, তারপর আমরা দেখি রাষ্ট্রীয় আরও প্রশ্ন আছে। এটা খুবই একটু জটিল প্রশ্ন। পেইন্ট ক্যান বি অ্যাপ্লাইড টু সারফেস উইথ রোলার্স। দেখো এখানে কমা দিছে, রোলার্স আবার একটা কমা দিছে, আবার একটা কমা দিছে, দেখছো? তারপর আবার স্প্রে গানস। তার মানে দেখো তো আমরা কমার আগের ওয়ার্ডটা কি কমার পর ওয়ার্ডটা আমরা একটু খেয়াল করি। এটা কমার আগের ওয়ার্ডটা হচ্ছে রোলার্স, এটা একটা নাউন, এবং এরপর বলছে স্প্রে গানস, এটাও একটা নাউন। তাহলে কি মাঝখানে ওয়ার্ডটা কী হবে? অবশ্যই অবশ্যই একটা নাউন হবে, অবশ্যই অবশ্যই কী হবে? একটা নাউন হবে। একমাত্র শুধু নাউন দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে, দেখো এই যে ব্রাশেস, কিন্তু এখানে তো উইথ ব্রাশেস, প্রিপারেশন করতে গেলে আমাদের শুধু নাউনটা দরকার। যেহেতু কমার আগেও নাউন, কমার পরেও নাউন, তাহলে শুধু নামটা দরকার। শুধু নামটা কোথায় দিয়ে আছে? ওই যে এখানে, এখানে হচ্ছে বাড়াই ব্রাশেস, এটাও দরকার নেই। এখানে হচ্ছে ব্রাশেস ক্যান বি ইউজ, তাহলে আর ভার্ব নিয়ে আসে না। আমাদের কমার আগের ওয়ার্ডটা শুধু নাউন, কমার পরের ওয়ার্ডটাও স্প্রে গাছ, এটাও নাউন। তাহলে আমাদের মাঝখানে একটা নাউন নিতে হবে। শুধু নাউন আছে কোথায় বলতো? শুধু নাউন আছে অপশন এতে, তাহলে উত্তর এটা, কারণ প্যারালিজম নিয়ম অনুযায়ী। কেমন? ক্লিয়ার? ওকে, তারপর দেখো ফ্রোজেন অরেঞ্জ জুইস মাস্ট বি প্যাকড। আচ্ছা, আমরা দেখি যে দেখো অ্যান্ডের আগেরটাও পরেরটা, আগেরটা হচ্ছে কী বলতো? V3, পরেরটাও V3, তাহলে মাঝখানেরটা কী হবে বলতো? V3 হবে। আমরা জানি প্যারালিজম অনুযায়ী অ্যান্ড বাট অর এগুলো আগে যেমন পরে তেমন, তাহলে আগেরটা হচ্ছে V3, স্টোরটা হচ্ছে V3, তাহলে মাঝখানটা কী হবে? V3 হবে। ক্লিয়ার? শুধু V3, আর কিছু না, শুধু V3। তো শুধু V3 আছে একমাত্র এই যে এখানে দেখো, এই যে ফ্রোজেন, ফ্রোজেন। ক্লিয়ার? এই যে এটাই V3, কিন্তু এখানে বলছে বি প্লাস V3 না, আমাদের শুধু V3 দরকার, তাই না? তারপর এই যে মাস্ট বি, ইট মাস্ট বি, আমাদের শুধু V3 দরকার। এই দেখো অ্যান্ডের পরেরটা কী বলতো? অ্যান্ডের পরেরটা শুধু V3, তার মানে অ্যান্ডের আগেরটাও আমাদের শুধু V3 দরকার। এই যে শুধু V3 হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তারপর দেখো ইনসেক্ট প্রোভাইড মেনি বেনিফিশিয়াল সার্ভিস সাচ অ্যাজ আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি? একটা প্যারালিজম। তো কমা কমা দিয়ে বলছে ব্রেকিং, তারপর ডাউন, তারপর দেখো পলিউটিং। দেখো তাহলে দেখো এই অ্যান্ডের আগের পরবর্তীটা কি? বা প্লাস আইনজি, এখানেও বা প্লাস আইনজি। তাহলে আগের এখানে যে একটা সূত্র আছে সেখানে কি হবে? অবশ্যই 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 কী হবে? দেখো এখানে বা প্লাস আইনজি, তারপর যে দেখো এই যে এখানে বা প্লাস আইনজি, তো সবগুলো বা প্লাস আইনজি। উত্তর কি? বা প্লাস আইনজি। বা প্লাস আইনজি আছে একমাত্র অপশন কোথায়? এই যে অপশন সিতে, এই যে কন্ডিশনিং, তাহলে এটাই বা প্লাস আইনজি। ক্লিয়ার? এই যে এইগুলো একটা বা প্লাস আইনজি নেই, তার মানে উত্তর হচ্ছে সি। বুঝে গেছে? প্যারালিজম নিয়ম অনুযায়ী। তারপর দেখো বিট্রেড বাই হিজ ফ্রেন্ড হি স্টার্টেড লিভিং অ্যালোন। তাহলে এখানে বিট্রেডটা কি? আচ্ছা, এটা একটু যদিও জটিল। দেখো আমরা শিখছি পার্টিসিপল। পার্টিসিপল মানে কি বলতো? পার্টিসিপল বলতে আমরা সাধারণত বুঝি ভার প্লাস আইনজি। কি বুঝি? ভার প্লাস আইনজি। তো ভার প্লাস আইনজি যে পার্টিসিপল, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল। এটা বুঝতে হবে, যেটা পার্টিসিপল সেটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা পার্টিসিপল সেটাই প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে যেটা পার্টিসিপল সেটা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটো একই, সেটা হচ্ছে কি? ভার প্লাস আইনজি। এখন পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি জানো? এটা তোমরা ছোটবেলা থেকেই জানো। যেমন আমরা যেমন একটা ভার্বের তিনটা ফর্ম যদি বলি, গো, ওয়েন্ট, গন। তাহলে গনটা কি বলতো? এই গোটা হচ্ছে প্রেজেন্ট, গন, ওয়েন্ট হচ্ছে কি? পাস্ট। গনটাকে কি বলো? B3 বলো। B3টা কি আসলে? পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমরা ছোটো থেকে বলি না প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই যে ভার্বের 3 নম্বর ফর্মকে বলো পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? তো পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইনজি। একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা সাধারণত বলি কি? B3। কেমন? ভার্বের 3 নম্বর ফর্মকে বলো পাস্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে কি? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট মানে কি বলতো? হ্যাভ। তাহলে হ্যাভের সাথে যখন আইন যুক্ত হবে তখন সেটাকে বলো পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং, যদি কোনো কিছু হ্যাভিং থাকে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে যেহেতু ভার্বের 3 নম্বর ফর্মের কথা বলছে, তাহলে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্মকে আমরা কি বলি? পাস্ট পার্টিসিপল বলি। যেমন আমরা বলি গো, ওয়েন্ট, গন। গোটা প্রেজেন্ট, ওয়েন্টটা পাস্ট, আর গনটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। তাহলে এখানেও ঠিক একই রকম। এখানে একটু খেয়াল করো, বিট্রেড, এখানে কি বলছে দেখো তো? দেখো বিট্রেডটা হচ্ছে কি? ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। তাহলে উত্তর কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইনজি, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল মানে কি?
মানে হচ্ছে হ্যাভিং। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তারপর দেখো এ রোলিং স্টোন গ্যাদার নো মস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে রোলিংটা কি বলতো? এ রোলিং স্টোন একটা পড়ন্ত পাথর, গ্যাদার জমে না, নো মোস কোনো শ্যাওলা। অর্থাৎ একটা পাথর যদি তুমি যে মনে করি একটা পাহাড়, এখান থেকে একটা পাথর ছেড়ে দিছো, পাথরটা করতে 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 পড়তেছে, তাহলে এই পাথরে কোন শ্যালা জমবে না, কারণ পাথরটা গড়তে পড়তে আসে তো পড়তে আসে, তাহলে একটা শ্যালা জমা শুরু করছে, যদি থেমে যায় তাহলে না শ্যালা জমে যাবে। তাহলে কি এটা একটা রোলিং স্টোন মানে পড়ন্ত, রোলিং মানে পড়ন্ত, পড়ন্ত পাথর। তাহলে এটা কি চলমান নাকি চলমান না? অবশ্য পাথরটা পড়ন্ত, অবশ্য পাথরটা চলমান, পাথরের গতিটা চলমান। তাহলে অবশ্যই এটা কি বলো তো? অবশ্যই এটা একটা কি পার্টিসিপল হবে, কি হবে? পার্টিসিপল হবে। উত্তর সি, পার্টিসিপল। আশা করি সবাই বুঝতে পারছি উত্তর সি। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে। হি স্টার্টেড টিচিং হ্যামলেট। হি স্টার্টেড, সে শুরু করেছিল টিচিং, সব পড়াতে হ্যামলেট, সে হ্যামলেট পড়ানো শুরু করেছে। আচ্ছা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে স্টার্টেড টিচিং, মনে হচ্ছে না রে এটা তো পার্টিসিপল, এরকম মনে হচ্ছে, তাই না? তো এইটা আসলে পার্টিসিপল না, এটা হচ্ছে একটা জিরান। কীভাবে বুঝবা? খুবই সহজ। ভার প্লাস আইএনজির পরে, ভার প্লাস আইএনজির পরে যদি শুধু একটা নাউন থাকে, আবার বলছি, ভার প্লাস আইএনজির পরে যদি শুধু একটা নাউন থাকে, তাহলে তাহলে সেই ভার প্লাস আইএনজির পরে যে নাউনটা আছে, এই নাউনটাকে প্রশ্ন করবা সে কি এই ভার প্লাস আইএনজির কাজটা করতে পারে। যদি এটা করতে পারে তাহলে সেটা চলমান, আর যদি এটা করতে না পারে তাহলে চলমান নয়। তাহলে দেখো তো এই হ্যামলেট কি টিচিং করতে পারে? না, হ্যামলেট টিচিং করতে, হ্যামলেট হচ্ছে একটা উপন্যাস বা নাটকের নাম। তাহলে হ্যামলেট কি টিচিং করতে পারে? না, হ্যামলেট টিচিং করতে পারে না। ঠিক আছে কিনা? তাহলে কি অবশ্যই এটা চলমান নয়, তাহলে অবশ্যই এটা জিরান, জিরান। ঠিক একই রকম আমি যদি আরেকটা উদাহরণ দেখো, আমি যদি বলি সুইমিং পুল, সুইমিং পুল, তাহলে দেখো এখানে দেখো এই সুইমিং হচ্ছে বার প্লাস আইএনজি আর পুলটা হচ্ছে একটা নাউন। তাহলে বার প্লাস আইএনজির পরে যদি শুধু একটা নাউন থাকে, তাহলে এই নাউনটাকে প্রশ্ন করো সে কি বার প্লাস আইএনজি কাজটা করতে পারে? তাহলে পুল কি সুইমিংটা করতে পারে? পারে না। তার মানে এই পুলটা হচ্ছে অবশ্যই একটা জিরান। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে বার প্লাস আইএনজির পরে যদি শুধু একটা নাউন থাকে, তাহলে সেই নাউনটাকে প্রশ্ন করবা যে সে কি বার প্লাস আইএনজি কাজটা করতে পারে। যদি করতে পারে তাহলে চলমান, তাহলে অবশ্যই পার্টিসিপল, আর যদি না করতে পারে তাহলে চলমান নয়, তাহলে সেটা হচ্ছে জিরান। আশা করি বুঝতে পারছো। ওকে, তারপর আসলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করে ফেলি। শি ডিডেন্ট সি এনি, আচ্ছা ডিডেন্ট বলছে, তাই ডিডেন্ট, তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট, তাই না? নট আসলে নেগেটিভ, নেগেটিভ এগ্রিমেন্টের রুলস একটাই, কি বলতো? নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট। এই যে দেখো, এই দেখো নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, এই অপশন ডিতে আছে, উতে উতে 1 সেকেন্ডের উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? এই যে উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, দ্য সান ড্যাশ, এই প্রশ্নটা রাইট ফ্রম আর্থ থেকে আসছে, এই প্রশ্নটা ডিরেক্ট মুখস্থ করবা, কেমন? ডিরেক্ট এই প্রশ্নটা মুখস্থ করবা, কেননা এটা কোনো রুলস মানতেছে না, কেমন? সূর্য অস্ত যাওয়া বলতেই বুঝে দ্য সান হ্যাভিং সেট, এটা একটা ফ্রেজের মতো মুখস্থ করবা। দ্য সান হ্যাভিং সেট মানে সূর্য অস্ত যাচ্ছে। তাহলে দ্য সান হ্যাভিং সেট দে ওয়েন্ট হোম, তারা বাসায় গেল যখন সূর্য অস্ত গেল। তো সূর্য অস্ত যাওয়া বলতে বুঝে দ্য সান হ্যাভিং সেট, এটা একটা এক্সেপশনাল একটা ট্রান্সলেশন, এটা একটা এক্সেপশনাল একটা রুলস, এটা ডিরেক্ট মুখস্থ করো। সূর্য অস্ত যা বলতেই বোঝে কি? সান হ্যাভিং সেট, এটা রাইট ফ্রম একটা প্রশ্ন, কেমন? ওকে ফাইন, তারপর আসো হ্যাভিং ড্যাশ। আচ্ছা, এটা যদি আমার ক্লাস করে থাকো, পারফেক্ট একটা ক্লাস রাইট ফ্রম হবে, সেটা হচ্ছে পারফেক্ট। আমি বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার পরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটা ওয়ার্ড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ওয়ার্ড, এটার পরে যদি আবার হ্যাড আসে, তাহলে 99% ক্ষেত্রে সেটাই উত্তর। এটা আমি পারফেক্ট একটা ক্লাস আছে আমার, যারা আমার পেইড বেসে আসছে তারা বলতে পারবা, কেমন? হ্যাভ এর পর যদি আবার হ্যাড আসে, তাহলে মনে করবো যে 99% ক্ষেত্রে এটা উত্তর হওয়ার সম্ভাবনা বেশি, কেমন? তাহলে এখানে কী হবে বলতো? এখানে কী হচ্ছে বলতো? হ্যাভিং, এখানে উত্তর হবে হ্যাড। কেন? দেখো হ্যাবের পরে কী বলতো? হ্যাবের পর সবসময় বি3 হবে, হ্যাবের পর সবসময় কী হবে? বি3 হবে, হ্যাবের পর সবসময় কী হবে? বি3। তো হ্যাব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা পর সবসময় বি3 হবে, যেমন আই হ্যাভ গো নাকি আই হ্যাভ গন, অবশ্য আই হ্যাভ গন, একমাত্র বি3 আছে হেড, একমাত্র বি3 আছে হেড। হেড বি3 কেমনে? দেখো হ্যাব হচ্ছে বি1, হ্যাবের বি2 হচ্ছে হেড, হ্যাবের বি3 হচ্ছে হেড। তাহলে দেখো হেড কি বি3 কিনা? হেড বি3, তাহলে হ্যাবের পরে কি বসে? বি3 বসে, তাহলে একমাত্র এখানে বি3 আসেই তো হেড, তাহলে এই জন্য এটা উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেমন? তাছাড়া এটা বোঝানোর দরকার নেই, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার পর যদি আবার হ্যাড আসে তাহলে সেটা উত্তর হওয়ার সম্ভাবনা 99%। আশা করি বোঝা গেছে, কেমন? ওকে, আর এগুলো দেখো একটাও বি3 নেই, এগুলো বাপ্লাস আইনজি, হ্যাবের পর তো বাপ্লাস আইনজি হয় না। ক্লিয়ার, এই দেখো হ্যাভ প্লাস বি3। ওকে, ওকে, তারপর এখানে দেখো ক্যালিফোর্নিয়া হ্যাভ অনলি ইনকাম, তাহলে এই বাক্যটা কি এন্ড দিচ্ছে, তাহলে কি এখন বলতে এটা পজিটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট? এই বাক্যের ভিতরে কোনো নট নাই, তার মানে এটা পজিটিভ এগ্রিমেন্ট। পজিটিভ এগ্রিমেন্ট রুলস একটা, সো প্লাস বি প্লাস সাবজেক্ট, সো প্লাস বি প্লাস সাবজেক্ট আছে এখানে একটা, এই যে এইটা সো প্লাস বি প্লাস যে সাবজেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তারপর আসো আমরা এটা করি একটু। ওকে, ওকে, এখানে কিছু প্রশ্ন আসে না। জাহানারা হ্যাজ নট
মুভ দ্য নিউ সিটি ইয়েট, তাহলে একদম খুব সহজ কথা। এই বাক্যটা বলছে হ্যাজ নট, তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট লাগবে। তাহলে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট আছে একমাত্র অপশন কি সিতে, তাহলে এটাই, এই যে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট এটাই, আর কোথাও তো নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট নেই। ক্লিয়ার? ওকে। দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ডার্থ, ডার্থ মানে হচ্ছে অভাব, ডার্থ মানে কি অভাব। তো অভাবের বিপরীত শব্দ কি বলতো? অ্যাবান্ডেন্স মানে প্রচুর, অ্যাবান্ডেন্স মানে প্রচুর, কেমন? শর্টেজ মানে স্বল্পতা, তারপর প্রপার্টি মানে সম্পদ, ল্যাক মানে অভাব, তাহলে ওইটাই হবে, কেমন? ওকে। দ্য চিলড্রেন ওয়ার ফ্লোরকিং, আচ্ছা এই প্রশ্ন রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন, এটা তোমরা বুঝবা না আপাতত। এখানে মূলত এই ফ্লোরকিং শব্দের অর্থ যাচ্ছে, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে কি রানিং প্লেফুলি, মানে হাসি আনন্দে, হাসির সাথে আনন্দের সাথে মাঠে দৌড়ানো, এটাকে বলে ফ্লোরকিং, কেমন? ফ্লো লিকিং, কেমন? আচ্ছা এটা একটা ভোকাবুলারি প্রশ্ন, এটা তোমার দরকার নেই, কেমন? এটা রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন। ওকে। দ্য বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, তাহলে এখানে দেখো দ্য বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এই কথা অর্থ কি জানো? ফন্ড অফ মানে ভালোবাসা, পছন্দ করা, যেমন আমি ফন্ড অফ ইউ, আমি তোমাকে পছন্দ করি। দ্য বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, ছেলেটা ক্রিকেট খেলতে ভালোবাসে, তার মানে এই না যে ছেলেটা এই মুহূর্তে প্লেইং করতেছে, এই মুহূর্তে খেলতেছে, এটা বলা নেই, কেমন? তাছাড়া তার মানে কি বলতো? এই মুহূর্তে সে কিন্তু খেলতেছে না, বলছে সে খেলা পছন্দ করে, সে খেলা ভালোবাসে। যেমন আমি ফন্ড অফ সুইমিং, আমি সুইমিং করতে ভালোবাসি, তার মানে এই না যে আমি এই মুহূর্তে সুইমিং করতেছি, তার মানে এটা চলমান নয়, তাহলে অবশ্যই এটা কি জিরান, এটা কি জিরান। তাছাড়া আমরা যে সব বলছি SOOPP, তাহলে কি প্রিপোজিশনের পর অংশ যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সেটা কি জিরান, এই যে প্রিপোজিশন এরপর ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটাও জিরান, এই দিক থেকেও জিরান, কেমন? ওকে। হি বট এ ফ্যাবুলাস শু, আচ্ছা এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, কেমন? এখানে মূলত তোমাকে এই দেখো, এই যে এখানে একটা স্যুট বলছে, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন। স্যুট হচ্ছে, স্যুট মানে পোশাক, এই পোশাকের জন্য একটা তোমাকে একদম প্রপার অ্যাডজেক্টিভটা বসাতে হবে। তো এখানে স্যুটের জন্য অনেক সবগুলো অ্যাডজেক্টিভ দিয়ে আছে, আমাকে একদম অ্যাকুরেট একদম পিওর একটা অ্যাডজেক্টিভ লাগবে। দেখো তাহলে কোনটা একদম পিওর অ্যাডজেক্টিভ বলতো? ব্রিটিশ কি পিওর অ্যাডজেক্টিভ? ওলেন কি পিওর অ্যাডজেক্টিভ? ওলেন হচ্ছে B3, ওলেন হচ্ছে B3, তাহলে পিওর অ্যাডজেক্টিভ কি স্যুটের জন্য একদম পিওর অ্যাডজেক্টিভ কোনটা বলতো? ফ্যাবুলাস, ফ্যাবুলাস মানে চমৎকার, বিউটিফুল, তাহলে এইটা উত্তর হবে, কারণ একদম পিওর অ্যাডজেক্টিভটা এখানে আছে, এই যে উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। তাহলে আমি কি বলছি, মিসচেলেনিয়াস আছে কিন্তু অনেক মানে সকল টপিক থেকে প্রশ্ন দিতে পারে, এখানে এখানে নাউন থেকে দিবে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব দিবে, তবে মূলত এগ্রিমেন্ট, প্যারালিজম আর জিএর পার্টিসিপেল থেকে 90% প্রশ্ন দিবে, তবে যে কোনো টপিক থেকে দু একটা প্রশ্ন ঢুকে দিতে পারে, কোনো সমস্যা নেই। তো সব কিছুর উপর টুটা নজ থাকতে হবে। আচ্ছা ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট, তাহলে হ্যাজ নট বলছে, তাহলে কি নট বলছে, তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট রুলস একটা নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট। এখন এই প্রশ্নটা অনেকেই বুঝে না, এটা খুব ভালো করে বুঝে নাও। এখন তাহলে আমরা অপশন এ প্রথম বাদ দিয়ে দিচ্ছি, কেমন? এখানে নেদার নাই, অপশন ডি প্রথম বাদ দিচ্ছি, এখানে নেদার নাই, তাহলে এই দুটো আমরা এ এবং ডি প্রথমে বাদ দিচ্ছি, এখানে নেগেটিভ নেই। ওকে ফাইন, তাহলে আছে দুইটা। এখন নেদার এর পরে একটা জায়গায় হ্যাভ দিছি, একটা জায়গায় হ্যাজ দিছি, এখন এইটাই সমস্যা, আমরা কি নেদার পরে হ্যাভ নিব না হ্যাজ দিব? এখন এটা ডিপেন্ড করবে আমাদের সাবজেক্টের উপর। আমাদের সাবজেক্টটা কি? আমাদের সাবজেক্ট হচ্ছে আদার স্টেটস, স্টেটস মানে রাষ্ট্র, অন্য রাষ্ট্রগুলা, তাহলে স্টেটস কি সিঙ্গুলার না প্লুরাল বলতো? স্টেটস মানে রাষ্ট্রগুলো, অবশ্যই এটা প্লুরাল, তাহলে ভার্ব হিসেবে অবশ্যই আমরা হ্যাভ নিব, হ্যাজ নিব না, হ্যাজ তো সিঙ্গুলার, তাহলে উত্তর হচ্ছে বি। উত্তর হচ্ছে কি বি, এই যে উত্তর দেখো, এই যে বি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আশা করি সবাই বুঝতে পারছি, এই প্রশ্নটা নিয়ে এত ঝামেলার কিছু নেই, খুব সিম্পল। এই নেদার দিদি আছে দুইটা উত্তর, তাহলে বি অথবা সির মধ্যে উত্তর হবে, কিন্তু একটা জায়গায় হ্যাভ দিয়ে আছে, একটা জায়গায় হ্যাভ দিয়ে আছে, আমরা অবশ্যই প্লুরাল নেব, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে স্টেটস মানে প্লুরাল। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। তারপর আসো আই এম ড্যাশ রুলস, এটা হচ্ছে ডিগ্রির একটা বিষয়, সেটা হচ্ছে কি বলতো? সাধারণত আমরা মাঝে মাঝে দেখি অ্যাজ ডট 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 অ্যাজ, সাধারণত আমরা এটা দেখি, যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, বাট কখন কখন দেখবা যে হি ইজ অ্যাজ সি সো ব্যাড, আবার অ্যাজ, তাহলে সো অ্যাজ হয়, আবার অ্যাজ হয়। এখন এটা কখন হবে, এটা কেমনি বুঝবা? এটা খুবই সহজ, ভাগ যে অ্যাডজেক্টিভ ডিগ্রি করবো সেটা যদি নেগেটিভ ওয়ার্ড হয় তাহলে সো হবে, আর ওয়ার্ডটা যদি পজিটিভ ওয়ার্ড হয় তাহলে অবশ্যই এটা দুইটা অ্যাজ হবে। যেমন ধরো আমি একটা ওয়ার্ড নিচ্ছি গুড, তাহলে এটা যদি ডিগ্রি করি তাহলে অবশ্যই এটা আগেও অ্যাজ দিব এবং এটার পরও অ্যাজ দিব। কেন? কারণ এই ওয়ার্ডটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, তাই না? হ্যাঁ, এটা একটা পজিটিভ ওয়ার্ড, তাহলে গুড হচ্ছে পজিটিভ, তাহলে বলবো হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি, এরকম, বা অ্যাজ ইজ গুড অ্যাজ আই, এটা বলবো। কিন্তু এখানে দেখো তো ওয়ার্ডটা হচ্ছে সিলি মানে খুবই মানে তুচ্ছ, তাহলে নেগেটিভ ওয়ার্ড, তাহলে অবশ্যই আমরা কী নিব? সো সিলি অ্যাজ দিচ্ছি, মানে সো আর অ্যাজ দিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেছে? তো এটা আসলে তোমরা যখন আমার ডিগ্রি ক্লাস করো তখন আরও ক্লিয়ারলি এটা বুঝতে পারো, কারণ আমি আপাতত এখানে যাচ্ছি না, আমরা প্যারালিজম নিয়ে বুঝাচ্ছি, কেমন? এই টপিকটা যদি না বুঝো পরে আমার ডিগ্রি ক্লাস করে নিবা, কেমন? ওকে। তারপর আসো এইটা, দ্য জেন্ডার ইনক্লুসিভ টার্ম অফ, আচ্ছা এটা একটা নাম্বারের জেন্ডার থেকে সেটা মুখস্থ পাঠ, এটা মুখস্থ করবা, কেমন? সেটা হচ্ছে কি এয়ারম্যানের জেন্ডার ইনক্লুসিভ কি? এয়ারম্যান জেন্ডার ইনক্লুসিভ হচ্ছে অ্যাভিয়েটর, এটা বুঝার কিছুই নেই, এটা মুখস্থ করবা।
মানে জেন্ডার ইনক্লুসিভ মানে হচ্ছে কি জেন্ডার নিরপেক্ষ, মানে উবলিঙ্গ যেটাকে বলে, মানে এরকম টাইপের কিছু একটা বোঝাচ্ছে, কেমন? ওকে, মানে এটা নারীও না পুরুষও না। হ্যাঁ, বিমান চালক, এই যে বিমান চালক তো পুরুষ হতে পারে, নারী হতে পারে, তো এই জন্য অ্যাভিয়েটরকে বলে বিমান চালক, ক্লিয়ার? কিন্তু আমি যদি বলি এয়ারম্যান, তাহলে আমি মানে একজন পুরুষ বিমান চালককে বুঝাচ্ছি, ক্লিয়ার? ওকে ওকে, তারপর দেখো দ্য সাইলেন্ট লেটার অফ দ্য ইটার ইন দ্য প্লামার, তাহলে এখানে কি বলতো সাইলেন্ট? অবশ্যই এম এর পরে বি আসলে বিটা সবসময় সাইলেন্ট হবে, কেমন? যেমন আমি যদি আরেকটা ওয়ার্ড বলি, এখানে বোম্ব, না শুধু বোম উচ্চারণ হবে, বিটা উচ্চারণ হবে না, তাহলে এম এর পরে বি আসলে কি অবশ্যই বিটা সাইলেন্ট থাকবে, এটাই মূলত এখানে প্রশ্ন, কেমন? তাহলে অবশ্যই উত্তর বি হবে। ওকে, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, তাহলে আমাদের বাক্য হচ্ছে কি দেখো, শি টুক পিকচার, তাহলে এটা একটা পজিটিভ এগ্রিমেন্ট, কারণ এখানে নেগেটিভ নট ওয়াটার নাই, তাহলে পজিটিভ এগ্রিমেন্টের রুলসটা কি? সো প্লাস বি প্লাস সাবজেক্ট, সো প্লাস বি প্লাস সাবজেক্ট আছে এই যে এখানে আর এখানে, তাহলে কোথায় সো প্লাস বি আছে বলো তো? এই যে অপশন ডিতে সো প্লাস বি প্লাস সাবজেক্ট, এখানে সো প্লাস সাবজেক্ট প্লাস বি আছে, তারপরে এটা ভুল, উত্তর হবে অপশন কি ডি, ক্লিয়ার? বোঝা গেছে? আই হ্যাড ব্রট, আচ্ছা এই প্রশ্নটা ডিরেক্ট করস দিয়ে দাও, এটা তোমার দরকার নেই, এটা বুঝাতে গেলেই 30 মিনিট লাগবে, এটা মূলত একটা কন্ডিশনাল প্রশ্ন, কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন, কেমন? সো এটা আমি এখন আপাতত বুঝাচ্ছি, এটা কন্ডিশনাল সেন্টেন্সে গেলে পাবা, তখন আমি সেখানে বুঝে দেবো, কেমন? যেহেতু আমাদের টপিকটা এখন মিসচেলিনিয়াস, কেমন? ওকে ফাইন, তারপর আসো, শি মেজার্ড দ্য ফ্লোর সুগার স্পাইসিস অ্যান্ড দেন হি মিক্সড, আচ্ছা এখানে একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে যে মিক্সড, এই মিক্সড মানে কি বলতো? মিক্স মানে হচ্ছে বেকিং, বেকিং মানে অনেক আটা ময়দা এগুলোকে একসাথে নিলে এটাকে বলে মিক্স করলে এটাকে বলে বেকিং, ঠিক আছে? সবগুলোকে মিক্স করে দেয়, উত্তর হচ্ছে বি। এটা একটা ভোকাবুলারি বেস প্রশ্ন, কেমন? মিক্সডের সাথে বেকিংয়ের একটা সম্পর্ক আছে, যখন কেউ ধরো পেঁয়াজি বানাবে, তাহলে সেই পেঁয়াজ মশলা আদা রসুন সব কিছু একসাথে মিলে একটা মিক্স করে, এটাকে বলে বেকিং করে, মানে প্রস্তুত করা আগে থেকে, কেমন? ওকে, এটা তো ইম্পর্টেন্ট না? তারপর দেখো, মিস্টার বেলা উইল ফাইন্ড ইউ হোয়াট হ্যাপেনিং দ্য নেক্সট, আচ্ছা মিস্টার বেলা উইল ফিল ইউ ইন, এখানে বলছে এই যে ফিল ইউ ইন, এইটার অর্থ কি? ফিল ইউ ইন মানে কি জানো? এটা একটা মানে ইডিয়মস বা একটা ফ্রেজের মতো, এটা মুখস্থ করতে হবে, এটা অর্থটা কি? এটা অর্থ হচ্ছে কি জানো? গিভ ইউ দ্য ইনফরমেশন ইউ মিসড, মানে তুমি যে ইনফরমেশনগুলো মিস করবে সেটা কাউকে দেয়। ফিল ইউ ইন মানে হচ্ছে তুমি যে ইনফরমেশনগুলো মিস করছো সেটা তোমাকে বুঝে দিবে, এই ফিল ইউ ইন, ঠিক আছে? এটা একটা ভোকাবুলারি প্রশ্ন, কেমন? এই জিনিসটা অর্থ জানতে হবে। ফিল ইউ ইন মানে হচ্ছে কি মিসড ইনফরমেশন, কেমন? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কথা। অন সাডেনলি, আচ্ছা আচ্ছা খুব সহজ, এখানে অর নর আছে, তাহলে অর নর আগেরটা কি ভার্ব প্লাস আইনজি, তাহলে পরেরটা কি ভার্ব প্লাস আইনজি? ভার্ব প্লাস আইনজি আসছে কোথায়? একমাত্র অপশন এ তে, তাহলে উত্তর এ। 1 সেকেন্ড উত্তর না বলো তো? খুব সহজ না? এই যে উত্তর হবে এ, ক্লিয়ার? তারপর দেখো টু আনসার ইজ অ্যাকুরেটলি, তাহলে কি 2 + b1, তাহলে উত্তর হবে কি এই প্রথম অংশ 2 + b1 দিয়ে শুরু, তাহলে কি পর অংশ 2 + b1 হবে, তাহলে 2 + b1 আছে অপশন এখানে, তাহলে উত্তর এ, ক্লিয়ার? বোঝা গেছে? ইউ হ্যাভ হ্যাড ইউ ডিনার অ্যান্ড ড্যাশ, তাহলে এখানে বাক্যটা পজিটিভ, তাই না? নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তাহলে পজিটিভ রুলস একটাই, সো প্লাস বি প্লাস সাবজেক্ট। সো প্লাস বি প্লাস সাবজেক্ট কোথায় আছে বলো তো? এই যে সো প্লাস বি প্লাস সাবজেক্ট এখানেও আছে, আবার কিন্তু সো প্লাস বি প্লাস সাবজেক্ট এখানেও আছে। এখন স্যার আমি কোনটা নিব? আমি কি ডু নিব না হ্যাভ নিব? সেটা ডিপেন্ড করবে এখানে কি আছে বলতো? এখানে আছে হ্যাভ, তাহলে এখানে ভাবটা যেমন, তাহলে পরবারটা তেমন হবে, তাহলে অবশ্যই উত্তর হবে হ্যাভ। এখানে যদি ডু থাকতো তাহলে উত্তর ডু আসতো, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তারপর আসো দে আর এনগ্রোসড ইন স্টাডিজ, তাহলে কি সো প্লাস বি প্লাস সাবজেক্ট। সো প্লাস বি প্লাস সাবজেক্ট আসছে কোন জায়গায় বলতো? সো প্লাস বি প্লাস সাবজেক্ট আসে একমাত্র এই যে অপশন এখানে। একে বলতে পারো স্যার অপশন এতে কি সমস্যা? অপশন এ তো সো প্লাস বি প্লাস সাবজেক্ট না, অপশন এতে যদি এখানে যদি ডু দিছে তাহলে আমরা দেখবো এখানে কি ডু কিনে, না এখানে তো ডু নেই, এখানে নর্মাল বিভাগ, তাহলে অবশ্যই এটা নিব না, ক্লিয়ার? যদি এখানে ডু থাকে তাহলে এখানে ডু দিতাম, তাহলে আগের অংশ যেমন পর অংশ যেমন, তাহলে উত্তর হচ্ছে সি, সো প্লাস বি প্লাস সাবজেক্ট। এই যে এখানে বিভাগ এখানে বিভাগ, ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, তাহলে এখানে কি সমস্যা? এখানে হচ্ছে সো প্লাস আই দিছে, বি দে নাই, এখানে সো প্লাস পাস্ট টেন্স বা হয়তো প্রেজেন্ট টেন্স, তাহলে উত্তর প্রেজেন্ট টেন্স পাবো, তাহলে ওই দুটোটাও হচ্ছে না, ক্লিয়ার? বোঝা গেছে? তারপর দেখো ডোন্ট লাইক কফি, তাহলে নট দিয়ে আসছে, তাহলে বাক্যটা নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট যদি হয় তাহলে উত্তরও নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট। নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট অপশন দুইটাই, তাহলে দেখো এই যে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, কোনটা নিব বলো তো? অবশ্যই অপশন ডি নিব, কারণ নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট এখানে আছে, এখানে আছে নেদার প্লাস সাবজেক্ট প্লাস বি, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে উত্তর হচ্ছে ডি। আচ্ছা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 90% স্টুডেন্ট 24 নম্বর প্রশ্নে বলে যাও, দয়া করে এটা এখানে বুঝে নাও, কেমন? আমি যেন আর কোনোদিন যেন এই সমস্যার কোনো সমস্যা না পাই। বলছে দেখো ইট ইজ নট ভেরি কোল্ড, এটা খুব বেশি শীত নয়, কেমন? আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করছি না, উই নিড, আমাদের প্রয়োজন, দিস এইগুলো বিগ জ্যাকেট না, আমি মনে করি যে আমাদের বিগ জ্যাকেটগুলো দরকার। আচ্ছা এই প্রশ্ন এই বাক্যটা কিন্তু এখানে শেষ, কেমন? ফুল স্টপ দিয়ে আছে, তারপর আর একটা বাক্য শুরু হচ্ছে আই ডিডেন্ট থিঙ্ক সো,
আই ডিডেন্ট থিঙ্ক সো। তাহলে এই বাক্যটাতে এই যে ফুল স্টপ দিছে কোথায়, এই যে এখানে, ঠিক আছে কিনা? তাহলে অবশ্যই এটা একটা পূর্ণ বাক্য। এই বাক্যটার কাজটা কিন্তু এখানে শেষ পুরোপুরি ক্লিয়ার। এই বাক্য অলরেডি একবার কী আছে বলতো, নট আছে। কী আছে? এই দেখো নট আছে। তাহলে এই বাক্যকে আমি আবার নট নিব না, আবার নট নিব না। এই দেখো অলরেডি একবার নট আছেই। তাহলে আমি কি এই বাক্য ফুল স্টপ হয়েছে এখানে, তাহলে আমি এর মধ্যে কি আরেকবার নট নিতে পারবো? এই জন্য আমি একটা রুলস বলছিলাম যে একই বাক্যে ডাবল নেগেটিভ হবে না। তাহলে ডাবল নেগেটিভ যদি না হয় তাহলে আমরা এখানে কি বলতো, যেহেতু এটা বোঝা যাচ্ছে এটা পজিটিভ এগ্রিমেন্ট অথবা নেগেটিভ এগ্রিমেন্টসের রুলস, তাহলে অবশ্যই উত্তর হয় নেদার হবে, হয় এদার হবে। এই প্রশ্নগুলো এদার নেদার থাকলেই বুঝতে হবে যে উত্তর হয় এদার হবে, হয় নেদার হবে, যে কোনো একটা হবে। তাহলে এখানে টু এর কোনো কাজ নেই, এনিওয়ে এর কোনো কাজ নেই। এখানে মূলত কাজটা হচ্ছে এদার না নেদার। এখন আমি এদার নিব না নেদার দিব। তাহলে বাক্যটাতে আমরা বলছি একই বাক্যে দুবার নেগেটিভ হয় না। তাহলে এখানে অলরেডি ডিড নট দেয়াই আছে, আমি আর একবার চাইলেও নট নিতে পারবো না। তাহলে এখানে কি আমি নেদার নিতে পারবো না চাইলেও, তাই না? নেদার কখন নিতে পারবো? যদি থাকতো নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, সেটা থাকলে নিতে পারবো। যেমন ইউ ডোন্ট লাইক ইট অ্যান্ড নেদার ডিড আই, তাহলে নেদার প্লাস বি প্লাস। কিন্তু শুধু নেদার আর এদার বললে সেক্ষেত্রে আমাকে চিন্তা করবো বাক্যটা কি। বাক্যটা যদি অলরেডি নেগেটিভ দেওয়া আসে তাহলে আমি আর নেদার নিতে পারবো না, অবশ্যই আমাকে কি নিতে হবে, এদার নিতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? কারণ বাক্যটা একই বাক্য, এটা এই পুরোটা একটা বাক্য, এই ফুল স্টপটা এখানে হয়েছে। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে? তাহলে এটার মূল কথা হচ্ছে একই বাক্যের ডাবল নেগেটিভ হবে না। যদি বাক্যটা ভিন্ন হয়ে অ্যান্ড দিয়ে তারপর একটা বিশাল বাক্য দিত, তাহলে আমি বুঝতাম এটা দুটো ভিন্ন, অ্যান্ডের আগে একটা বাক্য পর একটা বাক্য। কিন্তু এখানে কোনো অ্যান্ড নেই, পুরোটা একটা বাক্য। এই পুরোটা এই যে এখানে শূন্যস্থান দিচ্ছে, এরপর এখান থেকে এখানে পর্যন্ত পুরোটা একই বাক্য। তাহলে একই বাক্যের মধ্যে ডাবল নেগেটিভ হবে না, এই জন্য আমরা নেদার না নিয়ে এদার নিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তারপর আসো এরপরে কেমন, হালিম উইল ওয়াশ। তাহলে এখানে মূলটা হচ্ছে ওয়াশ, মূলটা হচ্ছে কি ওয়াশ মানে B1, মূলটা হচ্ছে ওয়াশ। তাহলে আমরা সবগুলো লাগবে কি B1, সবগুলো B1 কোথায় আছে? একমাত্র সবগুলো B1 আছে অপশন ডিতে। দেখো এই যে B1 আয়রন, এই যে প্রিপেয়ার B1 অ্যান্ড ডাস্ট, এই যে একমাত্র এই অপশনটাতেই শুধুমাত্র সবগুলো B1 আছে। কিন্তু আর কোনটাতে B1 দেখো এখানে বলছে 2 + B1, এখানে বলছে বার প্লাস আইএনজি, এখানে বলছে দেখো বার প্লাস আইএনজি, তার মানে একটা তো ঠিক নেই, শুধুমাত্র অপশন এটাতে ঠিক আছে, সবগুলো B1। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এ দেখো ওয়াশটা হচ্ছে B1, তাহলে সবগুলো হবে B1। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে প্যারালিজম রুলস অনুযায়ী। কেমন? ক্লিয়ার? ওকে, আই ডোন্ট রিমেম্বার অ্যান্ড, তাহলে এখানে ডোন্ট বলছে, তাহলে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট কোথায় আছে? একমাত্র অপশন সিতে আছে, এই যে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট এখানেও আছে, এখানেও আছে। তাহলে তো কোনটা হবে? বাক্যটা যেহেতু পাস্ট টেন্স, বাক্যটা যেমন বাক্যটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে দুই জায়গায় তো ডিড দিয়ে আছে, এখানেও ডিড দিয়ে আছে, এখানেও ডিড দিয়ে আছে। কিন্তু আমাদের দরকার হচ্ছে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট। এটা উত্তর হবে না, কারণ নেদার প্লাস বি নাই, নেদার প্লাস সাবজেক্ট দিয়ে আছে, এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা ভুল। এই যে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট দিয়ে আছে অপশন ডিতে, যে নেদার প্লাস এই যে ডিটা হচ্ছে বি আর আইটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি প্রশ্ন আসবে প্যারালিজম, তারপর এগ্রিমেন্ট, এগুলো থেকে। এই দেখো সবচেয়ে বেশি প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 28টা প্রশ্ন পাইলাম, তার মানে প্রত্যেক বছরই গত 20 বছর প্রত্যেক বছর 2টা করে প্রশ্ন এখান থেকে আসতেছে। ক্লিয়ার? মেনি স্টুডেন্টস আর রিলেক্টেন্ট টু স্টাডি সায়েন্স বাট। ক্লিয়ার? এই প্রশ্ন একটু ব্যতিক্রম। দেখো মেনি স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, আর রিলাক্টেন্ট ইচ্ছুক টু স্টাডি পড়তে বেসিক সায়েন্স, প্রত্যেক স্টুডেন্টই বেসিক সায়েন্স পড়তে ইচ্ছুক, বাট কিন্তু আই এম এবল টু ডু সো। আচ্ছা, এখানে দেখলেই বোঝা যাচ্ছে একটা জিনিস। প্রথমত আমরা খেয়াল করি এই বাক্যটা কি আছে বলতো, আর মানে প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট দিদি, এই দেখো এই কুটটা হচ্ছে পাস্ট টেন্স, ওয়াসটা হচ্ছে পাস্ট টেন্স, আর এমটা হচ্ছে তোমার এই যে এই কুটটাও পাস্ট টেন্স, এটা বাদ প্রথমত। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি ক্যান ডু সো নাকি অ্যান আই এম এবল টু ডু সো, এখন আমরা কোনটা নিই? তাহলে অপশন বি প্রথম বাদ, অপশন সি প্রথম বাদ, অপশন ই প্রথম বাদ। তাহলে আমি কোনটা নিব? আই ক্যান ডু সো নাকি আই এম এবল টু ডু সো। সো অর্থগত দিক থেকে অবশ্যই এটাই মানে প্রাধান্য পাবে। কেমন? মেনি স্টুডেন্টস আর রিলেক্টেড টু স্টাডি বেসিক সায়েন্স বাট কিন্তু আই এম এবল টু ডু সো। কথা বুঝতে পারছো? বাট আই ক্যান ডু, এখানে ক্যানের কোনো কিছু আসতেছে না, পার অর্থে সক্ষমতা বোঝাতে আই এম এবল, আর এবল প্লাস 2 + B1। ক্লিয়ার? আর সাধারণত একটা জিনিস বোঝাচ্ছে এখানে মডালের কোনো কাজ নেই, যেহেতু আগের অংশ মডালের কোনো কাজ নেই, তাহলে পর অংশ মডালের কোনো কাজ হবে না। যেহেতু এই দেখো অ্যান্ড বাট অর ইয়েট সিমিলার টু পেপার টু অ্যাজ লাইক দেন, এই দেখো এখানে বাট দেওয়া আছে, তাহলে আগের অংশ কি কোনো মডাল দেওয়া ছিল না, আগের অংশ নর্মাল একটা বিভাগ নিছে, তাহলে পর অংশ আমরা একটা বিভাগ নিব, এই যে বিভাগটা এখানে আছে। ক্লিয়ার? তাহলে মডালগুলো প্রথমে বাদ দিতে হবে, কারণ আগের অংশ মডাল নাই, এটা প্যারালিজম অনুযায়ী হবে। কেমন? তাহলে এই জন্য অপশন এটা বাদ, একমাত্র এইটাই গ্রামাটিক্যাল কারেক্ট। ক্লিয়ার? আর এই অপশন আইটা বাদ দিব কেন? এটা পাস্ট টেন্সের জন্য প্রথমে বাদ। ক্লিয়ার? এটা বাদ দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তারপর আসলে গুচ্ছে
উই সিম, আচ্ছা এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ ভার্ব থেকে আসছে, কেমন? যারা আমার ইনফিনিটিভ আমার শীট বা বইতে যাবা দেখবে যে ইনফিনিটিভ কয়েকটা ভার্ব দিয়েছি, এই ভার্বগুলোর পর সবসময় ইনফিনিটিভ হয়, যেমন সিম টু, অ্যাপিয়ার টু। তাহলে এই সিমের পর একটা টু বসবে, কেমন? এটা ইনফিনিটিভ। তাহলে টু বসছে কোথায়? এই যে অপশান, এখানেও টু এখানেও টু, কিন্তু টু এর পরে কখন ভার্ব প্লাস আইএনজি হয় না, মানে টু হ্যাভিং হবে না, কেমন? টু হ্যাভিং হবে না, শুধু টু হ্যাভ। তাহলে উত্তর হচ্ছে ডি। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে। তারপর ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে ওয়াকিংটা অবশ্যই একটা জিরান, কারণ বলছে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, তার মানে এই না যে এই মুহূর্তে হাঁটতেছে, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তার মানে এই না যে এই মুহূর্তে হাঁটতেছে, তার মানে অবশ্যই এটা চলমান নয়, তাহলে অবশ্যই জিরান, উত্তর হচ্ছে এ। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে উত্তর হচ্ছে এ। তারপর দেখো দেয়ার আর ড্যাশ সিলেবল ইন বায়োগ্রাফি, তাহলে বায়োগ্রাফিতে কয়টা সিলেবাস আছে এটা উচ্চারণ করো তুই। বায়োগ্রাফি, তাহলে তিনটা, বায়ো একটা, গ্রাফি একটা, ফি একটা, তাহলে তিনটা সিলেবাস আছে, তাই না? এই যে উত্তর হচ্ছে 3। ক্লিয়ার, বোঝা গেছে? হাউ মেনি অ্যাফিক্সেশন, আচ্ছা এটা তোমার লাগবে না, অ্যাফিক্সেশন এগুলো লাগবে না, ডিরেক্ট করো, কেমন? এই প্রশ্ন তোমাদের আসবে না আর। ক্লিয়ার, আচ্ছা আননেসেসারি প্রশ্নগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেয়ার, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখো। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং, শিশুরা খেলছে, অ্যাট আপ স্টেয়ার, এই প্রশ্নটা তোমাকে দেখে বুঝতে হবে যে কোথেকে আসে, এটা হচ্ছে প্রিপোজিশন ব্যবহার থেকে। আপ স্টেয়ার এর আগে কখনো কোনো প্রিপোজিশন বসে না, যেমন দেখো এখানে একটা অ্যাট প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, আর একটা হচ্ছে আউট প্রিপোজিশন, সবগুলো প্রিপোজিশন দিয়ে আছে, একটাতে শুধু প্রিপোজিশন দেওয়া নেই, তার মানে এটা উত্তর হবে। এটা দেখলেই তোমাকে বুঝতে হবে, প্যাটার্ন দেখে বুঝতে হবে। যেমন ধরো সবগুলো প্রেজেন্টেন্স, একটা পাস্ট টেন্স, তাহলে অবশ্যই পাস্ট টেন্সের উত্তর। ক্লিয়ার, বা সবগুলো মডাল একটা ভার্ব, তাহলে ভার্বটা উত্তর, এটা বুঝতে হবে তোমাকে লজিক্যালি। আচ্ছা এই প্রশ্নটা তোমার দরকার নেই, ডিরেক্ট করস, কেমন? একদম ডিরেক্ট করস করছে, আননেসেসারি প্রশ্ন, কেমন? আচ্ছা তারপর দেখো আই চকলেট, তাহলে কি এটা পজিটিভ এগ্রিমেন্ট, তাহলে সো প্লাস বি প্লাস সাবজেক্ট, সো প্লাস বি প্লাস সাবজেক্ট কোনটা বলো তো? সো প্লাস বি প্লাস সাবজেক্ট হিসেবে আসছেই তো একমাত্র একটাই, যে এইটা সো প্লাস বি প্লাস সাবজেক্ট, তাহলে উত্তর হচ্ছে অবশ্যই অপশন সি। ক্লিয়ার, ওকে। তারপর দেখো ডান্সিং ইজ সিমিলার টু, তাহলে সিমিলার টু আসছে, এর আগের অংশ কি? ডান্সিং, ভার্ব প্লাস আইএনজি, তাহলে পর অংশ ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? একমাত্র অপশন সি, ভার্ব প্লাস আইএনজি আছে। আশা করি সবাই বুঝতে পারছো। দ্য ভার্বাল নাউন ইজ ক্লোজ টু, ভার্বাল নাউন কিসের সাথে সম্পর্কিত? ভার্বাল নাউনটা জিরেনের সাথে সম্পর্কিত, আর ভার্বাল অ্যাডজেক্টিভটা কিসের সাথে সম্পর্কিত? পার্টিসিপলের সাথে, যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভ কাজ করে, তার মানে এটা ভার্বাল অ্যাডজেক্টিভের সাথে সম্পর্কিত। আর নাউন যেহেতু জিরেন্ডার কাজ করে, তার নাউনটা হচ্ছে ভার্বাল জিরেন্ডার সাথে সম্পর্কিত। ক্লিয়ার, তার ভার্বাল নাউনটা হচ্ছে জিরেন্ডার সাথে সম্পর্কিত, উত্তর হচ্ছে এ। ক্লিয়ার, বুঝে গেছে? উত্তর হচ্ছে এ। আচ্ছা তারপর আমরা যদি একটু খেয়াল করি, আচ্ছা উই ওয়ান্ট টু টেক, তাহলে টু টেক, তাহলে এটা কী বলতো? টু টেকটা এখানে বোঝা যাচ্ছে, টু টেক এটা ইনফিনিটিভ, তাই না? তাহলে উত্তর হচ্ছে ইনফিনিটিভ, বোঝা গেছে? হিয়ারিং দ্য নয়েজ, শব্দটি শুনে, দ্য বয় ওক আপ, শব্দটি শুনে ছেলেটি জেগে গেছে, তাহলে হিয়ারিং দ্য নয়েজ, শব্দটি শুনে, দ্য বয় ওক আপ, ছেলেটি জেগে গেছে, তাহলে কি ওই মুহূর্তে আসলে শব্দ হওয়ার কাজটাকে চলমান? অবশ্যই চলমান, কারণ শব্দ ওই মুহূর্তে হচ্ছে বিধায় তো সেই মুহূর্তে ঘুম থেকে উঠতেছে, তাই না? তাহলে অবশ্যই ওই মুহূর্তে শব্দ শুনছে, এটা চলমান, তাহলে অবশ্যই এটা পার্টিসিপেট হচ্ছে এইটা, কেমন? ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে অবশ্যই এটা কি? একটা জিরান। আর বলছি সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের জায়গায় যদি অবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা জিরান, তাহলে এখানে এটা অবশ্যই জিরান। ক্লিয়ার, তার মানে এই না, এইখানে আবার এটা বলে না যে এই মুহূর্তে কর্তা হাঁটতেছে, এই মুহূর্তে বাক্য সাবজেক্ট এই মুহূর্তে কাজটা করতেছে, তার মানে এটা চলমান নয়, তাহলে অবশ্যই এটা কি? চলমান না হলে কি বলো তো? অবশ্যই এটা জিরান। সরি, উত্তর হবে জিরান। তো এখন জিরান কিসে কাজ করে? জিরান তো অপশানে নেই, জিরান নাউনে কাজ করে, তাহলে উত্তর হচ্ছে বি। ক্লিয়ার, বুঝে গেছে? ওকে। আচ্ছা এইগুলো তোমার দরকার নেই আপাতত, সুইট কুইটে ডুইট, আমি বিসিএসে যাই, কেমন? ওকে। এই বিসিএসে সবগুলো প্রশ্ন মূলত আমি জিরেন পার্টিসিপল সমাধান করে দিয়েছি, কেমন? এগুলো আমি জিরেন পার্টিসিপল করে দিয়েছি। এই যে রিটায়ার্ড অফিসার, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম হলে কী হবে? অবশ্যই ভার্বের 3 নম্বরকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, তার মানে এটা একটা ধরনের পার্টিসিপল, হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার, আমি তখন বলেছি রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট, পড়াশোনা খুবই ভালো অভ্যাস, তার মানে এই না যে এই বাক্যের কথা এই মুহূর্তে হাঁটতেছে, এই মুহূর্তে পড়তেছে, তার মানে এটা চলমান নয়, তাহলে অবশ্যই এটা জিরান, উত্তর হবে কি? জিরান। এডুকেশন ইজ এনলাইটিং, শিক্ষা আলো দিচ্ছে, তার মানে এই না যে, তার মানে এই যে শিক্ষা অবশ্যই এই মুহূর্তে আলো দিচ্ছে। শিক্ষা এমন তো না যে আজকে আলো দিচ্ছে কালকে আলো দিবে না, শিক্ষা সবসময় আলো দিবে, তার মানে এটা চলমান, তারপর অবশ্যই এটা কি? পার্টিসিপল, উত্তর হচ্ছে এ। তারপর দেখো রাইডিংয়ে বাইসাইকেল ইজ সিমিলার টু, তাহলে সিমিলার টু দেওয়া আছে, সিমিলার টু আগের অংশ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি রাইডিং, তাহলে পর অংশ কী হবে? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? এই যে এখানে, তো হচ্ছে এটা প্যারালেলিজম নিয়ম, কেমন? নার্সিং ইজ এ নোবেল প্রফেশন, এটা অনেকে ভুল করো, কেমন? নার্সিং ইজ এ নোবেল প্রফেশন বলছে যে নার্সিং হচ্ছে একটা মহৎ পেশা, তার মানে এই না যে এই মুহূর্তে কেউ নার্সিং করতেছে, এটা বলে নাই। নার্সিং হতে কেউ না কেউ করতেছে, কিন্তু এই বাক্যের কর্তা এই মুহূর্তে নার্সিং করতেছে, করে নাই, তাছাড়া এটা সাবজেক্ট জায়গায় বসতেছে, কেমন? তার মানে এটা চলমান নয়, তাহলে অবশ্যই এটা কী হবে? জিরান। আমরা বলছি সাবজেক্টের জায়গায় কোনো কিছু বসে সেটা জিরান, কেমন? ক্লিয়ার। তাছাড়া এটা এই মুহূর্তে এই বাক্যের কথা নার্সিং করতেছে না, বলে না যে রনি ইজ নার্সিং, এরকম বলা নাই, তাহলে অবশ্যই এটা চলমান নয়, অবশ্যই জিরান। তারপর দেখো হি স্মেল সামথিং, সে ঘ্রাণ পেলো, সামথিং বার্নিং,
পড়া পড়া কোনো কিছু গ্রান পাইলো। তো এখন সে যে পড়া পড়া গ্রান পাচ্ছে তার মানে কি পড়ার কাজটা এই মুহূর্তে চলমান, হ্যাঁ চলমান, কোনো কিছু পড়তেছে বিধে তো সে গ্রান পাচ্ছে, তার মানে এটা চলমান। তাহলে অবশ্যই এটা কি হবে বলো তো, অবশ্যই এটা হচ্ছে কি পার্টিসিপল, উত্তর হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, এই যে উত্তর বি। তারপর দেখো এইটা অনেকেই পারো না, যে এ সুইমিং পুল। আবার বলছি 90% স্টুডেন্ট মনে করো এ একটা আর্টিকেল, এরপরে দুইটা ওয়ার্ড, তার মানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই পুলটা হচ্ছে অবশ্যই নাউন। এটা যারা মনে করে এটা তোমাদের ভুল ধারণা, তোমরা এটা নাউন মনে করো, এটা অ্যাডজেক্টিভ মনে করো, তখন এই সুইমিংটাকে বলো পার্টিসিপল, এটা ভুল। সহজ কথা হচ্ছে ভার্ব প্লাস আইএনজির পর যদি একটা নাউন আসে, ভার্ব প্লাস আইএনজির পর যদি একটা নাউন আসে, তাহলে অবশ্যই এই নাউনটাকে প্রশ্ন করতে হবে যে এটা কি এই ভার্ব প্লাস আইএনজি কাজটা করতে পারে। যদি পারে তাহলে চলমান, তাহলে হবে কি তোমার পার্টিসিপল, আর যদি না পারে তাহলে চলমান নয়, তাহলে হবে জিরান। তাহলে পুল কি সুইমিং করতে পারে না, তার মানে অবশ্যই এটা চলমান নয়, তাহলে অবশ্যই এটা কি অবশ্যই এটা জিরান। ক্লিয়ার, এটা যেন আর কোনোদিন ভুল না হয়। তারপর দেখো আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা পাখি উড়ে দিতে দিয়েছি, এটাও ঠিক একই স্টাইল। দেখো এই ফ্লাইং বার্ড, তাহলে এই যে ফ্লাই ভার্ব প্লাস আইএনজি পরে একটা নাউন, তাহলে এই বার্ডকে প্রশ্ন করছে কি ফ্লাইং করতে পারে, হ্যাঁ পারে, তাহলে অবশ্যই চলমান, তাহলে অবশ্যই এটা কি পার্টিসিপল, উত্তর হচ্ছে পার্টিসিপল, উত্তর হচ্ছে কি পার্টিসিপল। এই যে উত্তর হচ্ছে এ পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো। লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, আবার একই প্রশ্ন, তাহলে এটা অবশ্যই পার্টিসিপল। আই ডোন্ট লাইক কফি, তাহলে কি আই ডোন্ট লাইক কফি, তাহলে ডোন্ট বলছে, তাহলে নেদার প্লাস বি প্লাস শব্দ লাগবে, নেদার প্লাস বি প্লাস শব্দ আছে অপশন ডিতে, উত্তর হচ্ছে ডি। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তারপর দেখো নীরা ওয়েন্ট হোম, তাহলে নীরা ওয়েন্ট হোম, তাহলে কি হবে এটা পজিটিভ, এখানে নট বলা নাই, তাহলে পজিটিভ হচ্ছে কি সো প্লাস বি প্লাস সাবজেক্ট, সো প্লাস বি প্লাস সাবজেক্ট আসছে দুই জায়গায়, দেখো সো প্লাস বি প্লাস সাবজেক্ট, তাহলে কোনটা হবে? অবশ্যই ওয়েন্ট পাস্ট টেন্স বলছে, তাহলে অবশ্যই আমরা ডি নিব। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তাহলে উত্তর হচ্ছে ডি। তারপর দেখো ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড, আচ্ছা এটা তোমার লাগবে না। দ্য হুইচ ওয়ান ইজ ফ্লাওয়ার, এটা তোমার লাগবে না আপাতত, এগুলো ভোকাবুলারি বেস প্রশ্ন আপাতত লাগছে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা মিষ্টিনা শব্দটা কীভাবে করবা। সো তোমরা যারা সত্যি টপ করতে চাও আমার কোর্সে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা।